নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প ভাড়াটে বাড়ি। উপরে নিচে মোট 12খানি ঘর, কিন্তু 13 ঘর ভাড়াটে থাকে বাড়িটিতে। বাড়ির ভিতর দিকে পশ্চিমের যে বারান্দা, তাহারই একটা খাটাল চটের পর্দা দিয়া ঢাকিয়া শীততাপ হইতে আড়াল করা হইয়াছে, এবং সেই অতি সংকীর্ণ পরিসর স্থানের মধ্যেই আরও সরু তক্তপোষ পাতিয়া কালীপদ নিজের বাসস্থান ঠিক করিয়া লইয়াছে। দক্ষিণ দিকে দেওয়ালে পেরেক, দড়ির সাহায্যে আলনা টাঙাইয়া তাহাতে সে রাখে কাপড় জামা এবং তাহার বাকি এস্টেটপত্র, অর্থাৎ একটা ভাঙা তোরঙ্গ আর জোড়া 2 অতিশয় জীর্ণ জুতা থাকে তক্তপোষের নিচেই। এ বুদ্ধি নাকি কালীপদর নিজেরই। সে ঘর খুঁজিতে আসিলে বাড়িওয়ালা প্রতাপবাবু তাহাকে বলিয়াছিলেন, ঘর না তৈরি করলে আর দিতে পারব না, সব বোঝাই। সে জবাব দিয়াছিল, ঠিক এই রকমই খুঁজছি আমি, চলুন দেখি আমি ঘর বার করতে পারি কি না। হতবম্ব প্রতাপবাবু প্রশ্ন করিয়াছিলেন, তার মানে? সে কহিয়াছিল, মানেতে দরকার কি, চলেই আসুন না, এবং তাহার হাত ধরিয়া প্রায় টানিতে টানিতে ভিতরে লইয়া গিয়া তাহার প্রস্তাবটা বুঝাইয়া দিয়াছিল। প্রতাপবাবু আরও বিস্মিত হইয়া প্রশ্ন করিয়াছিলেন, কিন্তু এর প্রয়োজন কি? কলকাতাতে কি আর ঘর নেই? কালীপদ উত্তর করিয়াছিল, ঢের, অভাব কি? অভাব যেটা হচ্ছে সেটা আমার টাকার। একটা ঘর নিলে তো আর 6-7 টাকার কম পাবো না। মিসেস ঈদ নিলেও 4 টাকা অন্তত দিতে হবে, অথচ আমার 2 টাকার বেশি সঙ্গতি নেই। আপনারও ধরুন এটা স্রেফ উপরি, তো যা পেলেন তাই লাভ। বলা বাহুল্য, আর একটু বিবেচনার পর প্রতাপবাবু রাজি হইয়াছিলেন। সেই হইতে কালীপদ তাহার এই অদ্বিতীয় ঘর কন্যা পাতিয়া এইখানে আছে। তাহার এই আবিষ্কারের জন্য তাহার গর্বেরও সীমা ছিল না। প্রায় লোককে ডাকিয়া কহিত, বাবা, প্রতাপ দত্তের চেয়েও আমার বিষয় বুদ্ধি, দিলুম ওর 2 টাকা আয় বাড়িয়ে। কালীপদর বয়স বছর 20-22 হইবে, কিন্তু এই বয়সে কেহ যে এমন অলস হইতে পারে তা এ বাড়ির কাহারও জানা ছিল না। এ বিষয়ে সে ছিল অদ্বিতীয়। কি একটা ছাপাখানায় সে 14 টাকা মাহিনায় চাকরি করিত। সকাল 10টা হইতে অপরাহ্ন 6টা পর্যন্ত সেখানে কাজ করিবার কথা। সে প্রত্যহ ঠিক 9:30 পর্যন্ত সকালে ঘুমাইত। বাকি সময়টার মধ্যে তাহাকে স্নান করিয়া সারিয়া খুচরো দরের হোটেল হইতে ভাত খাইয়া 10টার মধ্যে হাজিরা দিতে হইত। তাড়াতাড়িতে কোনো দিন ভালো করিয়া খাওয়া হইত না, তবু সে একটি দিনও 9:30টার আগে শয্যা ত্যাগ করিত না। কেহ অনুযোগ করিলে বলিত, উঠে কি করব, ভোর হতে না হতে কল পায়খানা নিয়ে যা কড়াকড়ি আর ঝগড়াঝাঁটি, তার চেয়ে সকলে সারা হলে নি, এই আমার ভালো। কিন্তু সন্ধ্যাবেলাও আপিস হইতে বাহির হইয়া কোনো মতে একটা উড়ের দোকান হইতে 2 পয়সার রুটি কিনিয়া আহারটা সেইখানেই সারিয়া লইত। তাহার পর বাসায় ফিরিয়াই শটান শয্যাগ্রহণ, অর্থাৎ আপিসের 8 ঘণ্টা আর এদিকে ওদিকে আরও ঘণ্টাখানেক, এই মোট 9 ঘণ্টা ছাড়া সে একটি মুহূর্তও বৃথা অপব্যয় করিত না। 24 ঘণ্টার মধ্যে 15 ঘণ্টাই তাহার কাটিত বিছানায়। অন্য কোনো রকম বাড়তি আয়ের চেষ্টা তো করিতই না। প্রেসের কোনো দিন ওভারটাইম খাটিতে বলিলে সে সোজাসুজি অস্বীকার করিত। বলিত, দেখুন, পয়সাটাই বড় কথা নয়, শরীরটার দিকেও দেখতে হবে তো, এই যা খাটুনি, কোন দিন পড়বো আর মরবো। বাসার কেহ অনুযোগ করিলে বলিত, কি হবে আমার বেশি পয়সায়, 4 টাকা গুদম ভাড়া দিতে হয়, আর বাকি 10 টাকাতেই আমার বেশ চলে যায়। মায়ের পেটে 10 মাস ছিলুম, ওটার ভাড়া দেওয়া দরকার, বুঝলেন না? আর কাউকে দেখবার আমার দরকার কি? দেশে যা আছে তার ওপর আর 4 টাকা হলেই মায়ের বেশ চলে যাবে।
চাই কি যদি একটু টেনে চালাতে পারি তো হাতে 2 পয়সা জমবেও। এমনকি উপরের মহিমবাবু তাহাকে অনুরোধ করিয়াছিলেন তাহার ছেলেটিকে সামান্য অ শিখাইতে। তাহার জন্য মাসিক 1 টাকা হারে পারিশ্রমিক দিতেও প্রস্তুত ছিলেন, কিন্তু কালীপদ তাহাতেও রাজি হয় নাই। মহিমবাবু বিস্মিত হইয়া প্রশ্ন করিয়াছিলেন, কিন্তু সন্ধেবেলা তো তুমি শুয়ে শুয়ে গল্প করো, ও যদি তোমার কাছে এসে পড়ে যায় তো তোমার ক্ষতি কি? অথচ 1 টাকা আয়ও তো বাড়ত। উচ্চাঙ্গের হাসি হাসিয়া কালীপদ জবাব দিয়াছিল, 1 টাকা আয় বাড়লে তো আমার দুঃখ ঘুচবে না মহিমবাবু, ওটা কিছু নয়। কিন্তু এই সারা দিনের হাড় ভাঙা খাটুনির পর আবার এসে বকতে শুরু করলে কি আর শরীরে কিছু থাকবে মনে করেন? না মহিমবাবু, ওটা মাপ করতে হলো। অথচ এই একটি বিষয়ে আলস্য তাহার কোনো দিনও দেখা যায় নাই। বকিতে পারিত সে অসাধারণ। যতক্ষণ সে বাসায় থাকিত এবং জাগিয়া থাকিত ততক্ষণ আর কাহারও শান্তি থাকিত না। অবিরাম গতিতে সে কাহারও না কাহারও সহিত বকিয়া চলিত। বক্তৃতার বিষয়বস্তুর কোনো দিনও তাহার অভাব হইত না। সে বাসায় কাহারও খবরের কাগজ লইবার বদ অভ্যাস ছিল না। সুতরাং কালীপদ যতটা সংবাদ প্রেসের অন্যান্য কর্মচারীদের নিকট হইতে সংগ্রহ করিত, তাহার সহিত চতুর্গুণ ভেজাল মিশাইয়া সে অম্লান বদনে ইহাদের কাছে চালাইত। এই বিষয়ে তাহার প্রত্যুৎপন্ন মতিত্বও ছিল খুব বেশি। নমুনাস্বরূপ তেতলার বামুন পিসির কথাই ধরা যাক। বামুন পিসি বিধবা মানুষ, বিধবা কন্যা লইয়া থাকেন। সামান্য কিছু টাকা তেজারতিতে খাটাইয়া তাহার দিন চলে। সহসা একদিন নিজের বিছানা হইতে চিৎকার করিয়া কালীপদ তাহাকে সংবাদ দিল, আর খবর শুনেছ মাসি, কোম্পানি কি নতুন আইন করেছে? বামুন পিসি প্রথমটায় অতটা গ্রাহ্য করেন নাই। একটু তাচ্ছিল্য সহকারেই প্রশ্ন করিলেন, কি রে কালীপদ? কালীপদ জবাব দিল, সোনার দাম হু হু করে বেড়ে ব্যবসা বাণিজ্যের বড় ক্ষতি হচ্ছিল বলে কোম্পানি আইন করে দিচ্ছে সোনা আর কেউ 15 টাকা ভরির বেশি বেচতে পারবে না। বামুন পিসির মুখ বিবর্ণ হইয়া উঠিল। তাহার মূলধন শুদ্ধ চলিয়া যায়। তিনি ছুটিয়া আসিয়া কহিলেন, ওমা, সে কি সর্বনেশে কথা রে, আমি যে তাহলে দাঁড়িয়ে মারা যাব। কালীপদ সমবেদনা জানাইয়া কহিল, কিন্তু কি করা যায় মাসি, এ ধারে যে অনেক লোকের সর্বনাশ হয়ে যাবে। নিচের ঘরে তখন সুরেশবাবু আপিস হইতে আসিয়া কাপড় ছাড়িতেছিলেন। তিনি হাঁকিয়া কহিলেন, এ খবর কবেকার কাগজে দিয়েছে কালীপদ? কালীপদ জবাব দিল, কেন আজকের? সুরেশবাবু কহিলেন, কিন্তু আমি তো আপিসে আজকের কাগজ আদ্যপ্রান্ত পড়লুম, তাতে কই এ খবর পেলুম না। কালীপদ কহিল, কি কাগজ পড়েছেন আপনি? সুরেশবাবু কহিলেন, আমি 2খানা বাংলা কাগজ পড়েছি। কালীপদ অম্লান বদনে জবাব দিল, এসব খবর তো বাংলা কাগজে থাকে না, ইংরেজি সব কাগজেই বেরিয়েছে। সঙ্গে সঙ্গে সারা বাড়িটার হুলুস্থুল পড়িয়া গেল। বামুন পিসি তো মরা কান্না জুড়িয়া দিলেন। তিনি ভরি করা 20-25 টাকা ধার দিয়াই বসিয়া আছেন। সুদ শুদ্ধ আরও বাড়িয়াছে। অবশেষে সুরেশবাবু বাহিরে গিয়া 4 পয়সা দিয়া একটা ইংরেজি কাগজ কিনিয়া আনিলেন এবং সকলে মিলিয়া উপুড় হইয়া পড়িয়া সংবাদটা খুঁজিতে লাগিলেন। তন্ন তন্ন করিয়া খুঁজিয়াও যখন এ খবর মিলিল না, তখন কালীপদ বেশ সহজ কণ্ঠেই কহিল, তাই তো, বাবু বললেন কি না, আমি তো আর কাগজ পড়ি না, সময় কথা বলুন, তাহলে বাবুই বোধহয় ভুল শুনেছেন কিংবা ঠাট্টাই করেছেন। কিন্তু তবু তাহার পর 3 রাত্রি বামুন পিসির ভালো করিয়া ঘুম হইল না। আর একদিন হয়তো মহিমবাবু সারাদিনের পর বিশ্রাম করিতে বসিয়াছেন। তাহাকে ডাকিয়া কহিল, এবারে ভাইসরয় কাপের খবর জেনেছেন কিছু? মহিমবাবুর রেস সম্বন্ধে দুর্বলতা সর্বজনবিদিত। তিনি ব্যস্ত হইয়া ছুটিয়া আসিয়া কহিলেন, কি খবর ভাই কালীপদ? কালীপদ জবাব দিল, এবারে এত বেশি লোক ফাইনালিস্টের ওপর বাজি ধরেছে যে ওরা ঠিক করেছে এবার কিছুতেই ওকে জিততে দেওয়া হবে না। মহিমবাবুর মুখ শুকাইয়া গেল।
তিনিও মনে মনে ওই ঘোড়াটা আঁচিয়াছিলেন। তিনি রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করিলেন, তুমি কার কাছে এ খবর শুনলে? কালীপদ হাসিয়া কহিল, বিলক্ষণ, আমাদের ম্যানেজার বাবুর কাকার সহিস হল লাট সাহেবের রাঁধুনির আপনার মেসমশাই। তার মুখ থেকেই বাবু শুনেছেন, আমি আবার বাবুর মুখে শুনলুম। নইলে আমি আর ওসব ঘোড়া ফোড়ার খবর কোত্থেকে পাবো বলুন? এই যুক্তি অকাট্য বলিয়াই মহিমবাবুর বোধ হইল। ফলে তাহার চোখের সামনে দিয়া তাহার অনেকগুলি টাকা ডুবাইয়া ওই ঘোড়াটাই ফার্স্ট হইল। তিনি ফিরিয়া আসিতে কালীপদ সংবাদ শুনিয়া কহিল, কি করবেন বলুন? ওরা তো 3 ভরি আফিং খাইয়েছিল, শালা ঘোড়া যে আফিং শুদ্ধ হজম করবে তা কে জানে। এইভাবেই তাহার দিন চলে। কোনো দিন আসিয়া বলে, সেই যে অনুলুলুতে একটা ঘোড়ার পেটে 3টে মানুষের ছানা হয়েছিল, তারই একটা আজ মরে গেল। কোনো দিন বা শুষ্ক মুখে সংবাদ দেয়, দেরাদুন এক্সপ্রেস পড়ে যেতে সেদিন যা লোক মরেছিল তার নাকি সব এখনো খুঁজে পাওয়া যায়নি। কাল নাকি একটা মরা মাটি খুঁড়ে বার করেছে। এইসা ধাক্কার চোট যে একেবারে মাটির ভেতর পুঁতে গিয়েছিল। ইদানিং তাহার কথা সবাই সবটা প্রায় বিশ্বাস করিত না। ভালো করিয়া সেদিকে কেহ কান দিত না। কিন্তু দৈবাৎ তাহার একটি ভালো শ্রোত্রী মিলিয়া গেল। মহিমবাবুর আপিস আলিপুরে উঠিয়া যাওয়ায় তিনি ওই অঞ্চলে বাসা দেখিয়া চলিয়া গেলেন। আর তাহারই ঘরে ভাড়া আসিলেন চন্দ্রনাথবাবু। ভদ্রলোক একটা মনোহারীর দোকানে কাজ করেন, টাকা 30 মাহিনা। অথচ ছেলে পুলে সর্বশুদ্ধ 7-8টি হইবে। এই চন্দ্রনাথ বাবুরই বড় মেয়ে টেপি বাড়ির মধ্যে কালীপদর সবচেয়ে বড় ভক্ত হইয়া উঠিল। টেপির বয়স বছর 14 কিংবা 15 হইবে, কিন্তু দেখিলে মনে হয় আরও ছোট। এমনই তাহার দৈহিক গঠন। শ্রীছাদ কোথাও কিছু নাই, বেঢপ চেহারা, তাহার ওপর বাপের নাই পয়সা। এই মতবস্থায় তাহাকে পার করা যে কি দুঃসাধ্য ব্যাপার, সেই কথাটা কল্পনা করিয়াই বোধ করি টেপির মায়ের মাথা খারাপ হইয়া যাইত। তিনি কন্যাকে দেখিলেই কারণে অকারণে তিরস্কার করিতেন। তাহারই বাক্য যন্ত্রণা হইতে নিষ্কৃতি পাইবার জন্য সে ফাঁক পাইলেই ছোট ভাইটিকে কোলে করিয়া কালীপদর বিছানার সামনে বারান্দায় আসিয়া বসিত এবং বিস্ময় বিস্ফারিত নেত্রে কালীপদর মুখের দিকে চাহিয়া অখণ্ড মনোযোগের সহিত তাহার চমকপ্রদ সংবাদাদি শুনিত। বলা বাহুল্য, এমন শ্রোত্রী পাইয়া কালীপদর উদ্ভাবনী শক্তির দ্রুত উন্নতি হইতে লাগিল। তখন সংবাদ খোঁজ খবর করিয়া সংগ্রহ করেও বেশি এবং ভেজাল চালায় তাহার 8 গুণ। ঝুঁকির মাথায় এমন কথাও বলিয়া বসে, উড়োজাহাজ হয়ে কি সুবিধেই হয়েছে বল দেখি টেপি। আমাদের রাজা রোজ কামস্টাকটায় মাছ ধরে বাড়ি ফেরবার পথে বসরাই থেকে গোলাপ কিনে নিয়ে যায়। আগে কি আর এত সুখ চলত? টেপি সব কথাই নির্বিচারে বিশ্বাস করিত। এমনকি কোনো দিন কথা প্রসঙ্গে এইরূপ কোনো সংবাদ তাহার বাবার কাছে দিতে গেলে তিনি যখন উপহাস করিতেন, তখন সে তাহাকেই মূর্খ ভাবিয়া মনে মনে দুঃখিত হইত। চন্দ্রনাথবাবু দোকান হইতে গোপনে ছেলে মেয়েদের জন্যে মধ্যে মধ্যে বিস্কুট, লজেঞ্চুস এইসব নিয়ে আসিতেন। টেপি আবার তাহারই মধ্যে হইতে 2-1খানা কালীপদর জন্য সংগ্রহ করিয়া আনিয়া হয়তো কহিত, বাবাটা কিছু খবর রাখে না জানো কালীদা। বোম্বেতে ভূমিকম্প হয়ে সেই যে সমুদ্রের মাছ ছিটকে লাট সাহেবের খাবার টেবিলে পড়ে গিয়েছিল, সেই কথাটা বলতে গেলুম বাবাকে, বাবা হেসে উড়িয়ে দিলে। কালীপদ অনুকম্পা ভরে কহিত, খবরের কাগজ তো আর পড়তে পায় না বেচারা, খবর রাখবে কি করে বল। টেপি কহিত, বলি এরপর বিয়ে থা করতে হবে না, ঘর সংসার পাততে হবে না, এমনি করেই বুড়ো বয়স পর্যন্ত ভেসে ভেসে বেড়াবে। বিস্মিত হইয়া কালীপদ জবাব দিত, বিয়ে থা? আমি বিয়ে করব? তুই কি খেপেছিস টেপি? টেপিও বিস্মিত হইয়া প্রশ্ন করিত, সে কি, বিয়ে করবে না তো চলবে কি করে? অসুখ বিসুখ হলেই বা দেখবে কে? ভাত জলই বা দেবে কে? হোটেলে খেয়ে কদিন শরীর থাকবে? সংসারী হতে হবে না? কালীপদ হাত জোড় করিয়া বলিত, মাপ করো রাজা, আমার আর সংসার পেতে দরকার নেই, এই বেশ আছি, সে বড় ঝঞ্ঝাট। টেপি রাগ করিয়া চলিয়া যাইত। কিন্তু সহসা একদিন দেখা গেল যে কালীপদর এই
অপরিসীম ঔদাসীন্য কিছু কমিয়াছে। টেপি নিজের ঘর হইতে ছুঁচ সুতা লইয়া আসিয়া বারান্দায় পা ছড়াইয়া বসিয়া কালীপদরই একটা ছেঁড়া কাপড় সেলাই করিতেছিল। হঠাৎ মুখ তুলিয়া কহিল, আমার যে বিয়ে হচ্ছে কালিদা। কালীপদ সহসা যেন একটা ধাক্কা খাইল। চমকিয়া উঠিয়া প্রশ্ন করিল, সে কি, কার সঙ্গে, কবে? টেপি দাঁতে করিয়া সুতা ছিঁড়িতে ছিঁড়িতে কহিল, কবে এখনো কিছু ঠিক হয়নি। ওই যে নিচে বাইরের ঘরে বুনো মোষের মতো দেখতে দুটো ভাই থাকে, তাদেরই বড়টার সঙ্গে। ওর নাকি আমাকে বড় পছন্দ, মুখে আগুন। লোকটিকে কালীপদর মনে পড়িল। রাস্তার উপরে ঘর ভাড়া করিয়া দুই ভাই থাকে। কোনো এক বড় দপ্তরিখানায় দুজনে কাজ করে। যেমন কালো তেমনি মোটা তেমনি বেঁটে, দুটি ভাই একরকম দেখতে। কালীপদ জনে একটু অসহিষ্ণুভাবেই কহিল, কিন্তু তার যে প্রায় 40-এর ওপর বয়স হলো। টেপি গম্ভীরভাবে কহিল, তা কি করবে, বাবা পয়সা করি তো দিতে পারবে না, ওর চেয়ে ভালো পাত্তর কোথা পাবে, দয়া করে যে নিতে চাচ্ছে ওই ঢের। কালীপদ আরও খানিকটা চুপ করিয়া থাকিয়া কহিল, কিন্তু থাকে তো ওই একটা ঘরে, বিয়ে করবে কোথা? টেপি কহিল, সবাই কি আর তোমার মতো চিরকাল একরকম কাটায়? ওরা আলাদা বাসা নিচ্ছে। ওই ছুতোর পাড়ার গলিতে একটা মাটির বাড়ি ভাড়া করেছে, এই মাসেই উঠে যাবে। কালীপদ আর কথা কহিল না। ইহার দিন দুই পর সত্য সত্যই সেই দুটি ভাই অন্যত্র উঠিয়া গেল। কালীপদ নিঃশব্দে চাহিয়া দেখিল, কিন্তু কি করিয়া যে কি করা যায় কিছুতেই ভাবিয়া পাইল না। অবশেষে 3-4 দিন পরে একটা মতলব তাহার মাথায় খেলিয়া গেল। সে মনিবের নিকট হইতে 2টি টাকা ধার করিয়া একটা লটারির টিকিট কিনিয়া ফেলিল। টেপি সন্ধ্যার সময় হ্যারিকেন জ্বালিয়া তাহার বিছানার সামনে নখ কাটিতে বসিল। সে মুখ তুলিয়া চাহিয়া দেখিল, কালীপদ কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তাহার দিকেই চাহিয়া আছে। সে একটু বিস্মিত হইয়া কহিল, এমন করে চেয়ে আছো যে? কালীপদ জবাব দিল, ভাবছি। তাহার পর গলাটা নামাইয়া সহসা কহিল, টেপি, আমি যদি তোকে বিয়ে করি? ফ্যাঁস করিয়া নরুনটা মাংসের মধ্যে বসিয়া গেল। জোর করিয়া কাটা স্থানটা চাপিয়া ধরিয়া বিবর্ণ মুখে টেপি কহিল, ও আবার কি ঠাট্টা? কালীপদ কহিল, ঠাট্টা নয়, সত্যি ভাবছি কদিন। ওই বুনো মোষটার সঙ্গে বিয়ে হলে বড় কষ্ট পাবি তুই। টেপি ঈষৎ বিদ্রূপের স্বরে কহিল, রাখবে কোথায় আমাকে বিয়ে করে, এইখানে? কালীপদ মাথা নাড়িয়া বিজ্ঞভাবে বলিল, সে ব্যবস্থাও করেছি। আজ একটা লটারির টিকিট কিনেছি 2 টাকা দিয়ে। দেখবি, ফার্স্ট না হয় নাই পেলুম, অন্য প্রাইজও তো আছে। তাতেই কলকাতায় একটা ছোটোখাটো বাড়ি কিনে এমনি করে সব ভাড়াটে বসিয়ে দেব, বুঝলি না? দিব্যি বসে খেয়ে চলে যাবে খুন। ইস, তোর পাটা অমন করে কেটে গেল কি করে রে? রক্তে ভেসে যাচ্ছে যে। ইহার পর 7-8টা দিন টেপির কোথা দিয়া কাটিয়া গেল তাহা সে নিজেই বুঝিতে পারিল না। কালীপদ রোজ তাহাকে বক্তৃতা দিয়া বুঝাইয়া দেয় যে লটারির টাকা তাহার না পাইবার কোনো কারণ নাই। টেপিও ক্রমে তাহা বিশ্বাস করিয়াছে। কিন্তু 8 দিনের দিন কালীপদ বাসায় ফিরিতেই টেপি উদ্গ্রীব হইয়া ছুটিয়া আসিল। তাহার সারা মুখে কে যেন কালি মারিয়া দিয়াছে। সে আর কোনো প্রশ্ন করিল না, শুধু বাঁশের রেলিংটা ধরিয়া বহুক্ষণ স্তব্ধ হইয়া তাহার সম্মুখে দাঁড়াইয়া রহিল। তারপর আস্তে আস্তে কহিল, এখনো 15-20 দিন সময় আছে, একটা ভালো কাজ টাজ খুঁজে দেখো না। শুষ্ক কণ্ঠে কালীপদ কহিল, কে আর আমাকে বেশি মাইনের কাজ দেবে? 15 না হয় 18, এই তো। টেপি জবাব দিল, বেশি টাকাতে দরকারই বা কি? এই তো আমার বাবা 33 টাকা মাইনেতে সংসার চালাচ্ছে। সে আর দাঁড়াইল না, দ্রুতপদে চলিয়া গিয়া একেবারে বিছানায় শুইয়া পড়িল। মাকে কহিল, মাথা ধরেছে মা বড্ড, আজ আর আমি খাব না। এই প্রথম তাহার কালীপদর দক্ষতা সম্বন্ধে মনে সংশয় দেখা দিয়াছে, এবং সে আঘাত বড় কঠিন। কালীপদ ফিরিল 9টার অনেক পরে। টেপি আসিয়া অনেকক্ষণ নীরবে দাঁড়াইয়া রহিল।
তাহার পর যেন কতকটা অপরাধীর মতোই চলিয়া আসিল, যদিও তাহার অপরাধটা যে কোথায় তাহা সে বুঝিতে পারিল না। মা প্রশ্ন করিলেন, হ্যাঁ রে, আজকাল কালীপদকে যে বড় চুপচাপ দেখছি। টেপির মুখ অকারণে আরক্ত হইয়া উঠিল। সে মাটির দিকে মুখ করিয়া কহিল, এইবার একটু কাজে কর্মে মন দিয়েছে, বোধহয় সংসারী হবার ইচ্ছে। মা মুখে একটা শব্দ করিয়া কহিলেন, হ্যাঁ, ও হবে সংসারী? পোড়া কপাল, বিশ্বকুঁড়ে আর মুখ সর্বস্ব, সেসব অবধি দেখিস ওকে ভিক্ষা করে খেতে হবে। টেপি একটু উষ্ণকণ্ঠেই কহিল, মায়ের যেমন কথা, ভিক্ষে করবে কি দুঃখে, কাজ করছে না ও, এই তো কাল ওভারটাইম খেটে এলো। মা আর কথা কহিলেন না, কিন্তু টেপির তখন মস্তিষ্ক উত্তপ্ত হইয়া উঠিয়াছে। সে মনে মনে কল্পনা করিতে লাগিল, কালীপদ সকাল হইতে রাত্রি পর্যন্ত খাটিতেছে অর্থের জন্য, এবং হ্যাঁ, তাহাকে সুখে রাখিবার জন্য। টেপি তাহাদের ছোট্ট গৃহস্থালিতে তাহারই জন্য রাঁধিয়া বাড়িয়া বসিয়া আছে। কালীপদ আপিস হইতে ফিরিবার পথে কত কি কিনিয়া আনিয়াছে। টেপি অনুযোগ করিতেছে, কি দরকার এত খাটবার, এত বেশি টাকায় আমাদের কি হবে, এই তো দুটো প্রাণী আমরা, 20টা টাকা মাসে হলেই হবে। কিন্তু কালীপদ ঘাড় নাড়িয়া কহিতেছে, না না, তুমি বোঝো না, তোমার স্বাদ আহ্লাদ কিছুই মেটাতে পারছি না, কি আর দিতে পারছি তোমায় বলো? তাছাড়া আজই 2টি প্রাণী আছি, চিরকাল কি থাকবে? ছেলেপুলে হবে না, হাতে 2 পয়সা হওয়া দরকার। লজ্জায় রাঙা হইয়া টেপি হয়তো পাখাখানা ঠকাস করিয়া ফেলিয়া রাখিয়া অন্যত্র চলিয়া যাইতেছে। সহসা তাহার জাগ্রত স্বপ্ন ভাঙিয়া গেল কালীপদর পায়ের শব্দে। সে সেদিনও কাহারও সহিত বাক্য না করিয়া একেবারে সটান নিজের শয্যায় গিয়া শুইয়া পড়িল। টেপি পাশের ঘরের ঘড়ির দিকে চাহিয়া দেখিল, তখন মোটে 8টা। কি একটা অজ্ঞাত আতঙ্কে তাহার বুকটা যেন ঢিপ করিয়া উঠিল। সে ধীরে ধীরে কাছে দাঁড়াইয়া প্রশ্ন করিল, এরই মধ্যে ওভারটাইম শেষ হয়ে গেল? কালীপদ দেওয়ালের দিকে মুখ করিয়া শুইয়াছিল। খানিকক্ষণ তেমনি শুইয়া থাকিয়া বিরস কণ্ঠে জবাব দিল, ও আমি পারব না, বড্ড খাটুনি, অত করে খাটলে মরে যাব। টেপি শক্ত করিয়া রেলিংটা চাপিয়া ধরিয়া যেন নিজেকে সামলাইয়া লইল। কি যেন বলিতেও গেল, কিন্তু ঠোঁট দুটি থরথর করিয়া কাঁপিল। কণ্ঠ ভেদিয়া কোনো শব্দ বাহির হইল না। মিনিট খানেক নিঃশব্দে দাঁড়াইয়া আবার নিজের ঘরে ফিরিয়া গেল। তাহার বাবা মা তখন লণ্ঠনের কাছে উপুর হইয়া পড়িয়া এক ছড়া সোনার হার আলোকে মেলিয়া ধরিয়া নিরীক্ষণ করিতেছিলেন। টেপিকে দেখিয়া মা মুখ তুলিয়া কহিলেন, জামাই গায়ে হলুদ দেবে বলেই এরই মধ্যে হার গড়িয়েছে, দেখ দেখি পছন্দ হয় কি না, তোকে দেখাবার জন্য পাঠিয়েছে, আমার তো বাপু বেশ পছন্দ। টেপি যন্ত্রচালিতের মতো হারটা তুলিয়া লইয়া শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ সেদিকে চাহিয়া রহিল। তাহার পর সেটা ধীরে ধীরে আবার মায়ের হাতেই ফিরাইয়া দিয়া কহিল, বেশ হয়েছে মা। আমাদের গল্প পাঠের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।